বাংলাদেশে এবার অস্থির পরিস্থিতির মধ্যেই ঈদ উদযাপন হয়েছে তুলকালাম। সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ আর বিএনপি নেতাকর্মীরা। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। শাহাবুদ্দিন চুপ্পুর কি হবে? এদিকে আজ ঈদের পরের দিন হঠাৎ পরিস্থিতি গুড়িয়ে দেন সেনাপ্রধান। শেখ হাসিনার কপাল খুলে সেনাপ্রধানের এই পদক্ষেপটিতে ডক্টর ইউনূসও আছেন মহাবিপদে। বাংলাদেশকে রক্ষা করা নিয়ে হিমশিম খাচ্ছেন। এর পেছনেও রয়েছে একটা কারণ ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার কাছে নতুন করে বার্তা এসেছে। তার কথা বা তার এই সেনাবাহিনীর মধ্যে ইউনূসের না থাকায় কি বড় কোনো পট পরিবর্তন বা বড় কোনো ধামাকা হয়ে যাবে না তো? আমাদের উপদেষ্টা আসিফের ভিআইপি ভাবে নামাজ পড়া, যে তিনি একাই ওয়ান কাইন্ড অফ একটা কাতারে নামাজ পড়ছেন, এই দৃশ্যটা নিয়ে ফাইনাল কারণ জানা গেছে। তবে যত সমালোচনা, এটার মূল কারণ ইতিমধ্যেই আমরা এই খবরের সাথে অনেকেই পরিচিত যে অনেকগুলো জায়গায় এই সমন্বয়করা প্রায় মার খেতে খেতে বেঁচে এসেছে, কিংবা কয়েকটা জায়গায় মেরে একেবারে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে, মাথা মাথা ফাটিয়ে দিয়েছে। এরকমও কয়েকটি ঘটনা ঘটেছে। সুতরাং এখনো পর্যন্ত আমরা দেখে আসছিলাম যে সমন্বয়করা বাইরে বেরালেই মারধরের শিকার হচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানেন? ইউনূস স্যারের যে ঈদ নিয়ে বক্তব্যটা দিলেন রে ভাই, একদম হৃদয় ছুঁয়ে গেছে। কিভাবে যে বলে, কেমন করে যে বলে, এমন ভাবে বলে যে মানুষের হৃদয়ের ভিতরে উনি ঢুইকা যায়। ওনার কথা থেকে কেউ বাদ যায় না, ঘরের মা বোন, না খেটে খাওয়া মানুষ, দিন মজুর। দুঃখজনক হলেও সত্য, যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে, যে বাংলাদেশের ইউনূস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছেন। বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন। মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের পক্ষে রয়েছেন নাকি বিপক্ষে রয়েছেন, সবকিছু আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, গতকাল ছিল বাংলাদেশে ঈদ এবং এই ঈদকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি দেওয়া নিয়েও একটা কথা এসেছে এবং শেখ হাসিনাকে নিয়েও অনেক পদক্ষেপ নেওয়া শুরু হচ্ছে। গত কিছুদিন ধরেই বাংলাদেশ সেনাপ্রধানকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তিনি সর্বশেষ একটি সিদ্ধান্ত দেন, এই সিদ্ধান্তটিতে সারা বাংলাদেশের পরিস্থিতি উলটপালট হয়ে যায়। আসুন দর্শক, আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। আচ্ছা, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর কি হবে? অন্তর্বর্তীকালে সরকার আপনার অন্যতম একজন সমন্বয়ক, যেহেতু বর্তমান সমন্বয়ক নামটি আমাদের বাংলাদেশে নিষিদ্ধ, কিংবা সমন্বয়ক নামে কোনো কমিটি আমাদের বাংলাদেশে নাই, তাহলে তাদের পরিচয় কি? আমি তাদেরকে সমন্বয় কি বলি? সমন্বয়ক সার্জিসের একটা স্ট্যাটাস, সেটি হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী, যে সমন্বয়কারীরা আছে তারা। এখন আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আপনার বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে রাষ্ট্রপতি হিসেবে কি আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে নাকি আপনার ডক্টর ইউনূসকে রাখবে? এটাও কি সবচেয়ে বড় একটি প্রশ্ন, যেখানে আমাদের বাংলাদেশের সমন্বয়কারীরা তারা চাচ্ছে যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। তিনি যদি প্রধানমন্ত্রী হয়েও বা তিনি যদি প্রধানমন্ত্রী না হতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে, মানে শাহাবুদ্দিন চুপ্পুকে সরাইয়া ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের বাংলাদেশের আন্দোলনকারী, মানে সমন্বয়কারীরা আর কি, তথাকথিত। আচ্ছা, বিএনপি কি কাজটা করবে? বিএনপির সাথে কি এই সম্পর্কটা আছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের সাথে? আচ্ছা, ডক্টর ইউনূস তিনি যখন ক্ষমতায় বসে, তখন তিনি একটা কথা বলছে যে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা প্রতিষ্ঠিত করছে, অতএব এদের মাধ্যমে কিংবা এদের কথার অনুযায়ী আমি দেশটা পরিচালনা করব। তিনি কিন্তু বলে নাই যে আমি বাংলাদেশে যে আরো একটি বড় একটি রাজনৈতিক দল আছে বিএনপির কথায়, কিংবা আদার্স যেই দলগুলো আছে, জাতীয় পার্টি বা আদার্স যেগুলো দলগুলো আছে, এদের সবাইকে নিয়ে একসাথে বসে দেশটা কিভাবে পরিচালনা করা যায়, আগামী বাংলাদেশটা কিভাবে সামনের দিকে নেওয়া যায়, সেই কথা কিন্তু তিনি বলে নাই। আচ্ছা, তাহলে সমন্বয়কারীরা তারা যে বর্তমান বলতেছে, কিংবা একের পর এক একটা মনে করেন তারা স্ট্যাটাস, কিংবা একের পর এক তারা যে হুমকি ধুমকি দিচ্ছে যে আগামী দিনে আপনার নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনূস যদি প্রধানমন্ত্রী নাও হতে পারে, তাকে রাষ্ট্রপতি বানাবো। আচ্ছা, বিএনপি কি তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করবে নাকি আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে? নাকি এই অন্তর্বর্তীকালে সরকার, মানে যে বাজারা বৈশা রয়েছে আপনার তথাকথিত সমন্বয়কারীরা, এরা শাহাবুদ্দিন চুপ্পুকে কিংবা ৭১কে কিভাবে মুছে ফেলা যায়, আপনার ৭১-এর সংবিধান কিভাবে মুছে ফেলা যায়, আপনার ৭২-এর সংবিধান কিভাবে মুছে ফেলা যায়, এই ধরনের একটা পরিকল্পনা। আসলে মেন এখানে কারণটা কি?
কারণটা হচ্ছে তারা বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে আপনার রাষ্ট্রপতি করতে চায়। বিএনপি কি চাবে? বিএনপির কথার অনুযায়ী কি তারা দেশ পরিচালনা করতেছে? অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি প্রতিনিয়ত সমন্বয়কারীদের কথায় দেশটা পরিচালনা করতেছে, তাই না? তিনি কি বিএনপির কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আশা করতে পারে? বর্তমান আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে সেটা পুরোটাই আপনার অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী আছে এদের কথায়। আচ্ছা, বিএনপি কি এই সমন্বয়কদের কথা শুনবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আগামী দিনে রাষ্ট্রপতি কি শাহাবুদ্দিন চুপ্পুই থাকবে নাকি সমন্বয়কদের কথায় ডক্টর ইউনূস হবে? এটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু সমন্বয়কারীরা তারা খুব জোর দিয়ে এবং কনফিডেন্স নিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে বানাবে রাষ্ট্রপতি। সার্জিসের আপনার কঠিনভাবে তিনি এই হুঁশিয়ারিটি দিয়ে দেয় যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আচ্ছা, ডক্টর ইউনূস তিনি আরো একটি কথা বলে যে এই বৈষম্য বিরোধী যে এনসিপি যে দলটা, এই দলটাকে যতটুকু এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিটি স্টেপ নিব। তো যাই হোক, আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন? প্রেক্ষাপটটা একই, বাট গ্রুপটা ভিন্ন। গতকালকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একটা কমন স্ট্যাটাস ছিল, প্রায় 15 বছর পর নির্ভয়ে ঈদ করেছে। এই যে নির্ভয় শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল বা জামাতের নেতাকর্মীরা ছিল লোকাল মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন, যারা ডরে ভয়ে ঈদের দিন হয়তোবা বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে, আবার অনেকে দিনের আলোতে ঈদগাতে নামাজ পড়তে পারেন। ঠিক একই দৃশ্যপট আমরা দেখছি গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার ঈদ কেমন কেটেছে? বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ঠিক চাঁদ রাত যেটা আমরা বলি আর কি, সেই রাতে দেখলাম আমরা যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। বাট যে নেতাকর্মীরা দেশে এবং বিদেশে আছে, বিদেশে যারা আছে তারা সবাই ভালো ঈদ কাটাইছে, ইহাতে কোনো সন্দেহ নেই। তবে ওই যে সেই জনপ্রিয়তা অথবা ঈদের মাঠে বয়ান দেওয়া, ঈদের পরে সালামি বিতরণ করা, তারপর দিনভর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়া, যে জাঁকজমকপূর্ণ বিলাসিতা বা রাজকীয়তা, সেইটা তারা সবাই গতকালকে মিস করেছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছিল সবচেয়ে বেশি বিপদে, কারণ অনেকের নামে এই মুহূর্তে মামলা হয়ে আছে। আবার লোকালি যেমন এই যে উপদেষ্টা মাহফুজের বাবা যে কারণে তিনি মারধরের শিকার হয়েছেন, লোকালি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো রাতের আধারে বাড়িতে আসছে অথবা গোপনে বাড়িতে আসছে, এই খবর পাইয়া অনেক জায়গায় বিএনপি, অনেক জায়গায় জামাতের নেতাকর্মীরা তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে দৌড়ানি দিছে। তো এরকম একটা বড় অংশ কিন্তু গতকালকে তারা ঈদ কাটেছে। আবার বাংলাদেশের ভেতর থেকেও ঈদের নামাজ যার বাড়ি কুমিল্লা সে পড়ছে সিলেট, যার বাড়ি সিলেট সে পড়ছে ঢাকা, এরকম ভাবে ভাসমান লেভেলে গতকালকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী যারা লাইম লাইনে ছিলেন, আই মিনস হচ্ছে ধরেন একটু বড় বড় নেতা ছিলেন অথবা লোকালি এবারটা এই আমার চিনস বা বিভিন্ন জায়গায় যারা অপকর্ম জুলুম করছেন তারাও যেমন আছেন, আবার আওয়ামী লীগ করছেন, কোনো অপরাধ করেন নাই, কোনো দুষ্কৃতিকারী হিসাবে ব্যক্তিত্ব হিসাবে পরিচিত না, বাট তারপরেও সরকারের পট পরিবর্তনের কারণে অনেকের নামে মিথ্যা এবং ভুয়া মামলা হয়েছে। তারা যতদূর দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসছে যে গতকালকে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা আপনার দিল্লিতে যে বাড়িতে নিরাপদে আশ্রিত আছেন সেখানে তারা ঈদ করেছেন, এবং কি দলের যারা সিনিয়র নেতাকর্মী ভারতে পলাতক তারা কেউই ওনার সাথে দেখা করতে পারেনি, তবে সবার সাথে নাকি ফোনে কমিউনিকেশন হয়েছে। আবার কলকাতার গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের বড় একটা অংশ এই মুহূর্তে কলকাতায় আছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে কলকাতাতে আওয়ামী লীগ বসে বসে ষড়যন্ত্র করছে এবং ঈদের আগে তারা সবাই ওইখানেই অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কলকাতা হচ্ছে মিনি আওয়ামী লীগ পাড়া, মানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কলকাতা কেন, মেইন কারণ হচ্ছে কলকাতার খাবার, ভাষা, সেখানকার সংস্কৃতি, কালচার যা আছে এটা অনেকটাই বাঙালি ধাঁচের, যার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বা রাজ্যের তুলনায় কলকাতাটা অধিক নিরাপদ। এর উপর আরেকটা বিষয় আছে, ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের ধরপাকড় চলছে, তো সেই কারণেও কলকাতা তুলনামূলক অনেকটা নিরাপদ, যার কারণে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কলকাতাতেই ঈদ উদযাপন করেছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, আওয়ামী লীগের জন্য যেমন আছে বিএনপি জামাতের জন্য তেমন আছে। ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনার দেখেন গতবার হলে ঈদের সময় তিনি বঙ্গভবনে যাইতেন, গণভবনে যাইতেন, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্ব বিদেশিরা দেখা সাক্ষাৎ করতে তিনি স্পিচ দিতেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, যেমনটা গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আর আজকে তিনি কোথায়? একটা ছবি ঠিক মতো নাই, একটা নিউজ নাই, তিনি যে দুনিয়াতে বাইচে আছেন সেইটাই আসলে এক ধরনের মানে সন্দেহ, তিনি আসলে বাইচে আছেন কিনা, আসলে ভারত আছেন কিনা, না বাংলাদেশে আছেন, নানান প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে। শিক্ষণীয় একটা, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার যারা অপব্যবহার করে তাদের জন্য যুগে যুগে এগুলো নসিহত হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অনলি
মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই নজিরবিহীন ঘটনা সম্ভব ঘটেছে। সত্যি অসাধারণ দৃশ্য। ঈদের সকাল থেকে এই প্রধান উপদেষ্টা জাতিকে চমকে দিয়েছেন। এই জাতি, এই বাঙালি জাতি, বাংলাদেশি জাতি যা কখনো দেখেনি ডক্টর ইউনূস, সেটা ঈদের দিন সকালে দেখিয়ে দিয়েছেন। বিকালে দেখিয়েছেন আর এক খেলা। দেখেন, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান ঈদ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এটা হাসিনার আমলেও ঘটেছে, স্বৈরাচারী আমলেও ঘটেছে। এমনকি সরকার প্রধান ঈদগাহে যে নামাজ পড়েছেন এটাও কিন্তু ঘটেছে। 17 বছর আগে ফখরুদ্দিন আহমেদ গিয়েছিলেন, কিন্তু ফখরুদ্দিন ছিল গণবিরোধী, জনগণের কোনো আকর্ষণ বা আগ্রহ ছিল না। কিন্তু এদেশের জনগণের আপন হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তো দর্শক, হাসিনা কিংবা খালেদা জিয়া সবাই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করতো ঈদের দিন। আমরা দেখতাম এই মিডিয়াগুলো এগুলো প্রচার করতো যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা অন্য ধর্মের লোকজনও সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো, অথবা সিরিয়াল ধরে হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীকে সালাম দিতে দিতে চলে যেত কুশল বিনিময়। সেটা ছিল নিজ দলের, নিজ বলয়ের, নিজ চাটুকারদের নিয়ে। বাংলাদেশের ইতিহাসে আমরা এটাই দেখেছি। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঈদ উপলক্ষে বিকালে রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। সেই কুশল বিনিময়ের দৃশ্য সত্যি অসাধারণ। আমরা ছবিতে দেখছি প্রফেসর ইউনূস ডাক্তার শফিকুর রহমানের সাথে হাত বাড়িয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে হ্যান্ডশেক করছেন, এবং একটু পাশ থেকেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মির্জা ফখরুলের মুখে হাসি। এবং আরেক ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম এনসিপি নেতা, তিনি প্রফেসর ইউনূসের সাথে হ্যান্ডশেক করছেন। পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকিয়ে হাসছেন, পেছনে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়ে আছেন। কি সুন্দর দৃশ্য। এক ফ্রেমে মির্জা ফখরুল, দ্যাট মিনস বিএনপি, জামাত ইসলামীর আমির, দ্যাট মিনস জামাত ইসলামী, এনসিপি, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এরাই। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক দল অনেক, কিন্তু সবাই এই 3 দলের বলয়ের মধ্যেই। বিএনপি, জামাত, এনসিপি, অন্য সবাই এই 3 ফ্রেমের মধ্যে পড়ে। আরো অনেকে ছিল, কিন্তু এই 3 জন বা 3 গ্রুপ বা 3 দলের কথা বললে আর কাউকে বলা দরকার হয় না। এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম। এর মানে সম্ভাব্য সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাত ইসলামী, অথবা সম্ভাব্য সরকারি দল জামাত ইসলামী, তাদের সাথে জোটে এনসিপি থাকতে পারে, আর বিরোধী দল বিএনপি। মানে এরা কিন্তু এখন শত্রু হওয়ার কথা, কিন্তু তারা একত্রে দাঁড়ায়, একে অপরের সাথে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে, তাকিয়ে থাকে, হাসে। সরকার প্রধানের সাথে সব দল এভাবে ইন্টারেকশন করে, সম্ভাব্য ক্ষমতা প্রত্যাশী, সম্ভাব্য বিরোধী দল। আজকে সারাদিন আমাদের উপদেষ্টা আসিফের ভিআইপি ভাবে নামাজ পড়া, যে তিনি একাই ওয়ান কাইন্ড অফ একটা কাতারে নামাজ পড়ছেন, এই দৃশ্যটা নিয়ে ফাইনাল কারণ জানা গেছে। তবে যত সমালোচনা, এটার মূল কারণ হচ্ছে এখানে থাকা যে জনতার বড় বড় এলিট ক্লাস তেলবাজ। ভাই, আমরা সেই লেভেলের তেলবাজ, আমরা হিরো আলমরে বাবা বানাই ফেলছি। আর উপদেষ্টা আসিফরে তো আমরা পারি না ডক্টর ইউনূসের থেকে অনেক বেশি কিছু বানাই ফেলি। কেন? এত বড় ঈদগার মাঠে কোনো মুফতি ছিল না, আলেম ছিল না, ওলামা ছিল না, যে ইমাম সাহেবের সাথের যে কাতারটা এখানে তিনি দাঁড়াবেন, জনগণ ঠেললে আসিফরে নিয়ে দিয়ে দিচ্ছে। সে কি ইসলামিক কোনো ব্যক্তিত্ব? এখন অনেকে বলবেন এটা তো যে কোনো কেউ পড়তে পারে, যে কোনো কেউ পড়লেই বিতর্ক হইতো না। আপনারা ভিডিওতে একটা দৃশ্য দেখেছেন, ঈদের জামাতে আসিফকে একা আমরা এক পাশে দেখছি। আসলে মূল ঘটনাটা কি? মূল ঘটনা, আসিফ একা কোনো কাতার করে নামাজ পড়ে নাই। এবার আসেন যে আমরা এটা নিয়ে যতটুকু তথ্যসূত্র পেলাম, যে এই নামাজের দৃশ্যটা ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে পূর্ণ বাণিজ্য মেলার মাঠ আছে, সেখানে ঈদ উল ফিতর নামাজের যেই দৃশ্য। তো সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছিল আসিফ। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং ভিডিও বেসিক্যালি একদিক থেকে করা হয়েছিল। একদিক থেকে করা ভিডিও নিয়েই যতগুলো প্যাচ লাগছে। প্রচলিত ভিডিওতে আমরা যতটুকু দেখেছি যে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ, ইমামের ঠিক পেছনে আসিফ সিঙ্গেল একটা কাতার, বাট বিষয়টা কিন্তু তা না। প্রচলিত ভিডিওতে আমরা যেভাবে দেখেছি অ্যাঙ্গেলটা, যে আপনার এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। স্বাভাবিক, ঈদের নামাজ হোক আর মসজিদের জামাত হোক, আপনি কাতারে আদায় করতে হবে। এরপর এটা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তো আবার দেখুন আমরা মূল ঘটনা কি। ঈদেরই জামাতে আজ ইমামতি করেছেন কারি গোলাম মুস্তফা, এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি। বুঝতে পারছেন যে ইমাম এবং ইমামের সাথে ইমামের ডান দিকে যিনি ছিলেন তিনি ছিলেন মুফতি জুবাইর আহমদ আল আজহারি। তো বামে থাকা ছিল দরকার আরেকজন মুফতি, অথবা এই মাপের ইমাম কিন্তু তেলবাজ জাতি, আর আসিফও নিজেরা সবার থেকে আলাদা মনে করে সেইখানে চলে আসছে। এটা তার উচিত হয় নাই। এখন এরা এগুলা করে, যাই হোক। এখন আমরা এটার সত্যতা জানাচ্ছি যে ঘটনার প্রেক্ষাপট কি। মোটামুটি ফুটেজটাকে বিশ্লেষণ করা হয়েছে। ফাইনালি এখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াইতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান, এটা যেটা নামাজের নিয়ম। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে
ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে সবসময় নিজেকে নায়ক ভাবা উপদেষ্টা আসিফ তো সে চলে আসছে। তো বাবা তোমার পরামর্শ কে দিছে? পরামর্শ দেখেন কে দিছে, যে আসিফ শুরুতে নাকি কাতারটাতে এসে দাঁড়ায়নি, ইমামের আহ্বানে পরবর্তীতে অন্যদের পরামর্শে সে দাঁড়ায়। বেসিক্যালি এই আসিফই আপনার ওই লাল গালিচা দিয়ে ড্রেন পরিষ্কার করতে গেছিল রিজওয়ানা, এই আসিফেরা এই মানে একটু ফ্রন্ট লাইনে আসতে চায়। তো এমনটি কেন করা হলো? আপনার যিনি উপদেষ্টা আসিফের সাথে একই কাতারে দাঁড়িয়েছিলেন বিকল্প ইমাম, তিনি বলছেন বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এখানে কথা হচ্ছে, সবাই সবার মতামত প্রকাশ করতেছে এবং এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা বাংলাদেশের অনেক আপডেট নিউজ জানতে পেরতেছি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের বিষয়ে অনেক সিদ্ধান্ত হয় প্রতিনিয়ত এবং শেখ হাসিনার বিষয়ে নিয়ে অনেকে অনেক ষড়যন্ত্র করে তাকে দেশে আনার এবং দেশের পরিস্থিতির কিন্তু ভয়ানক দিকে গিয়েছে এবং ডক্টর ইউনূস জান প্রাণ দিয়ে চেষ্টা করেন আমাদের দেশকে স্বাভাবিক করতে। দর্শক শ্রোতা, আপনারা জানেন ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, অন্যদিকে সেনাপ্রধানও কিন্তু তার জান প্রাণ দিয়ে এবং সে কিন্তু সবসময় বলে আমরা যে কোনো মূল্যে আমরা বাংলাদেশকে রক্ষা করব। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।